এপিসোড 5 এর শুরুতে একটা অ্যাম্বুলেন্স আসে এবং সেখানে যারা আহত লোকজন ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে বিভিন্ন লোক আহত ছিল তা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সাংদে ও রনিও তাদের মধ্যেই ছিল। তবে সাংদে সেখানে ভাবতেছিল সে কি সত্যি লিজিয়ন, তার অ্যাপিয়ারেন্সটা বা দেখতে তাকে অনেকটা আলাদা ছিল, কিন্তু তবুও সে সাধারণ জনগণের প্রতি অনেকটা উদাসীন ছিল। তবে তখনই পাশ থেকে কেউ একজন সাংদেকে ডাক দেয় এবং আমরা দেখি যে এটা ছিল হিউগো ওয়াটার। সাংদে জিজ্ঞাসা করে তুমি কখন কোরিয়াতে আসলা? রনি বলে কি একজন স্যান্ডি খানে এখন কি করতেছে, আর এইদিকে দেখে যে হিউগো অনেকটা রেগে গেছে এবং বলে কি বললা তুমি, একজন সন্তানের কি তার বাবার সাথে এরকম করে কথা বলা উচিত? তার মানে সাংদের ভাবে হিউগো ওয়াটার। রনি বাপ ও বেটের সম্পর্ক দেখে একটু হাসে দেয় এবং সাংদে এখানে অনেকটা রেগে যায়। এরপর হিউগো তাকে ঠিক করে নেয় এবং বলে যে তুমি অবশ্যই এখানে কি করতেছিলা এই জায়গার মধ্যে, দেখে মনে হচ্ছে তোমার কোথাও তেমন বেশি ইনজুরি হয়নি। তবে হ্যাঁ, আমি এই কথাটা শুনেছিলাম যে এখানে কেউ একজন ব্যক্তি আসছিল যে কিনা এই সমস্ত ক্লাইমেটকে একাই হত্যা করে দিছিল, তুমি কি জানো সে কে? কিন্তু সাংদে তার কোনো অ্যান্সারে দেয় না এবং মুখটা ঘুরে নেয়, যা দেখে হিউগো অনেকটা রেগে যায়। তখন পাশ থেকে রনি বলে সে জিওন না মানে হিয়ং হবে, যেটা শোনার সাথে সাথে হিউগো অনেক তাড়াতাড়ি তার কাছে চলে যায় এবং বলে যে তার ব্যাপারে কি বললা, জিওন হিয়ং নাকি কি নাম বলো তুমি, আমাকে তাড়াতাড়ি বলো। রনি বলে সে জিওন হইতে পারে না, কারণ সে আপনাকে তাকেশো বলে ডাকতেছিল এবং সে নিজেকে লিজিয়ন বলে দাবি করতেছিল আমাদের কাছে, তাকেশো, এবং সে নিজেকে লিজিয়ন বলে ভাবতেছিল। এটা শোনার পর হিউগো বুঝা পেয়ে যায় যে লিজিয়ন আসলে চলে আসছে। হিউগো অনেক উত্তেজিত হয়ে যায় আর বলে যে আমাকে ডিটেল ভাবে বলো কি হচ্ছে। ঠিক তখন রনিও হিউগো এর পিছনে একটা অনেক বড় ব্লাস্ট হয়। হিউগো বলে এখন আবার কি হচ্ছে এখানটে, আর ঠিক যে জায়গায় ব্লাস্ট হয় সেই জায়গায় বিল্ডিংটা একবারে গুঁড়া হয়ে যায় এবং পাশ থেকে কারো হাঁপানোর আওয়াজ আসে। এটা ছিল ইয়াং ওয়ে, যে এই সময় অনেকটা চিন্তিত ছিল। তবে জিয়ন তো একটা স্মাইল দিচ্ছিল এবং তার সাথে ফাইট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জিয়ন বলে যে 20 বছর তো পাস্ট হয়ে গেল, কিন্তু তবুও তুমি দেখার সাথে সাথে প্রথমে আমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে আমার উপর অ্যাটাক লঞ্চ করে দিলে। ইয়াং উইল মনে মনে ভাবে এটা কি কখনো পসিবল হইতে পারে? কথাবার্তা, আচরণ ও পাওয়ার দেখে একদমই মনে হচ্ছে যে সে জিয়ন, কিন্তু তার ফেস এবং তার বডি দেখে তাকে একদম আলাদা পার্সন দেখাচ্ছে। সে এখন অনেকটা যুবক হয়ে গেছে, কিন্তু এটা কিভাবে পসিবল? এরপরে ইয়াং উইল একটা ক্রিপি লুক দেয় আর বলে ছোট নিজেকে এত লিজিয়নের মতো বলে প্রিটেন্ড করতেছে কেন? বাসায় গিয়ে ললিপপ খাওয়ার সময় তোমার। জিয়ন তার দিয়ে একটা টিকার লুক দেয় আর বলে কি, ইয়াং উইল বলে বেশি বাড়াবাড়ি করে না, এখান থেকে চলে যাও, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এত লিজিয়নের মতো প্রিটেন্ড করা বাদ দাও। আর যেটা শোনার পর জিয়নের মুখ থেকে একটা আওয়াজ আসে। এরপর জিয়ন বলে তুমি কি এটা বুঝাতে যাচ্ছ যে আমি মিথ্যা কথা বলতেছি? এই বলে ইয়াং উইলের পেটের মধ্যে একটা পাঁচ মারে দেয় এবং এই একটা পাঞ্চে ইয়াং উইল অনেকটা পিছনের দিক চলে যায়, কিন্তু তখনই জিয়ন একদমই তার পিছনের দিক চলে আসে এক স্পিডের মধ্যে, আর একটা পাঁচ মারে দেয়। এবার একদম গ্রাউন্ডে আসে পড়ে যায় ইয়াং উইল এবং লিজনের একটা স্টাইলের সাথে নিচের দিক নামে আসে এবং একটা জেরাস লুকের সাথে বলে তোমাকে আজ অনেক কিছু বিষয়ে শিক্ষা দিতে হবে, কারণ আমি যেটা শুনেছি আমি যতক্ষণ টাওয়ারের মধ্যে ছিলাম এই সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলাইছো। তার মধ্যে সব থেকে বড় ভুল ছিল আমার সমস্ত আর্টিফ্যাক্ট তুমি নিয়ে বিক্রি করে দিছো এবং আমার নামে তুমি কালেকশনও বা চাঁদা উঠাইছো, কারণ আমি এখন তোমাকে হত্যা করব। আমি তোমার বাড়িতে যাব এবং তোমার যে ডিভাইন কার্ড আছে এবং তোমার যে ডিভাইন আর্টিফ্যাক্ট আছে ওই সমস্ত গুলোকে নিয়ে নিবো। এবং ইয়াং উইল এই সময় অবস্থা খারাপ হয়ে যায়, বলে যে সবকিছু ডিস্ট্রয় করে দিব, যেটা ইয়াং উইল মনে মনে ভাবে যে তার পায়ে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ইয়াং উইল যা শক্ত করে এবং মনে মনে ভাবে যে আমি এটা পারবো না, কারণ তার যে মুভমেন্ট ছিল বা স্পিড ছিল সেটা আমি নিজে চোখ দিয়ে দেখতেও পারিনি, এবং তার যে পাওয়ার এমন ভাবে এক করতেছে যেন সে নিজেই লিজিয়ন। কথা বলা স্টাইলও ঠিক লিজিয়নের মতোই। কি সত্যি লিজিয়ন আর এই টাওয়ার থেকে সার্ভাইভ করে এখন ফিরে আসছে? না, সেটা হতে পারে না। এরপর ইয়াং উইল নিজেকে শক্ত করে নেয় এবং দাঁড়ায় বলে তুমি যদি সত্যি লিজিয়ন হয়ে থাকো, এই বলে সে হাওয়ার মতো উদ্দেশ্য শুরু করে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে উপরে উঠে যায় এবং তার চারপাশে রেড লাইটিং আসা শুরু হয়ে যায় এবং ইয়াং উইল বলে যে আমাকে এটা প্রুভ করে দেখাও। এই বলে তার পিছন থেকে কিছু শর্ট সামান করতে থাকে। আমরা জানি যে ইয়াং উইল একজন সেন্ট ছিল, যার কারণে তারও পাওয়ারটা অনেক ইনক্রেডিবল হবে। আর ঠিক এরপরে ইয়াং উইলের মাথার উপর কিছু একটা চলে আসে। তখন জিওনের কাছে একটা নোটিফিকেশন আসে যে এরিয়াস এর যে ওনার ডিভাইন গড জেড এম্পায়ার এখানে অ্যাপিয়ার হয়ে গেছে। জিওন তার দিক দেখে এবং হাসতে হাসতে বলে যে আচ্ছা তাহলে তুমি ডিভাইন গডের ভয় দেখাচ্ছ আমাকে? তবে ইয়াং উইল তো অনেকটা রাগে আছে এবং তার দিকে একটা আঙ্গুল ইশারা করে এবং এর সাথে সাথে অনেকগুলো চেন অ্যাপিয়ার হয়ে যায়, যেগুলো লিজিয়নকে একবারে ধরে ফেলে। ইয়াং উইল একটা স্মাইল দেয় এবং বলে তুমি অনেকটাই দুর্বল, তুমি এই চেন থেকে কখনোই বের হতে পারবে না, যদি তুমি লিজিয়নে হয়ে থাকো তবুও পারবে না। ঠিক এরপরে দেখা যায় যে তার পাওয়ারটি চারপাশ থেকে একদম টর্নেডোর মতো আকার ধারণ করতেছে এবং ইয়াং উইল মনে মনে ভাবতেছে আমি জানি যে তুমি কিভাবে সেই টাওয়ার থেকে বের হয়ে আসলে, কিন্তু আমার যে রয়্যাল স্কিলটা ছিল, ডিভাইন গডের যে ওয়েপনটা ছিল, এটার সাথে তুমি কখনোই পারবা না। আর আমরা দেখি যে সে নিজেকে অনেকটা উপর মনে হতেছে জীবনের থেকে। টাওয়ারটা অনেকটা ইনক্রেডিবল ছিল। এখানে আমরা জানি যে সেখানকার চেনগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। জীবনকে দেখে এখানে একদম নর্মাল মনে হচ্ছে, সে তো এখানে এমন কোনো ইমপ্রেশন দেখাচ্ছে না। বলতেছে ভালো তো, যেটা দেখে ইয়াং উইল অনেকটা রাগে যায় আর বলে এখন মরো। এই বলে তার যে পাওয়ারটি ছিল সেটা লাখো লাখো শটের মধ্যে পরিণত হয়ে যায় এবং সবগুলো তার দিকে আগাইতে থাকে। রেড লাইটিং এর সাথে সে শট গুলো একদম সবগুলো লিজিয়নের দিকে পড়ে যায় এবং সেখানকার থেকে গ্রাউন্ডটি ছিল সেই গ্রাউন্ডটি চুরমাচার হয়ে যায় একবারে। একদম গ্রাউন্ড থেকে আকাশ পর্যন্ত শটের একটা পাহাড় হয়ে যায় সেই জায়গায় যে জায়গায় লিজিয়ন দাঁড়াইছিল। যদিও ইয়াং উইল একজন সেন ছিল, তবুও এই অ্যাটাকটি করার জন্য ইয়াং উইলের অনেকটা পাওয়ার লাগাইছে, তা আমরা দেখা পাচ্ছি। এরপরে ইয়াং উইল গ্রাউন্ডের মধ্যে নামে আসে এবং বলে যে তুমি যতদিন সেই টাওয়ারের মধ্যে আটকে ছিল সেই সময়ের মধ্যে আমি নিজেকে অনেকটা প্র্যাকটিস করছি তোমাকে মারার জন্য, যদি তুমি ফেরত আসো তখন আমি কি করবো। এবং সে পাহাড়ের দিক দেখে এবং বলে তোমার আর আমার মাঝে আগে যে
যে গ্যাপটা ছিল এখন সেখানে আমি এখন তোমার অনেক উপরে আছি পাওয়ার লেভেলের মধ্যে, আর 20 বছর ধরে খাবারের অভাবে তো তুমি এমনি অনেকটা দুর্বল হয়ে গেছো। এই বলে সে একটা ডেভিল টাইপের স্মাইল দেয়। তখন তার বানানো সরের পাহাড়ের ভিতর থেকে ব্লু অরা ফিল হয়, যেটা দেখার পর আঙ্গুল বলে না এটা হতে পারে না, এবং ঠিক সেই পাহাড়ের ভিতরে একটা অনেক বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টে সেখানকার সমস্ত শট গুলো টুকরা হয়ে যায় এবং লিজন সেখানে বাইরে হওয়ার সাথে সাথে ইয়াঙ্গুলের মুখের উপর একটা পাস মেরে দেয়, এবং এই একটা পাঞ্চে ইয়াঙ্গুল পিছনে অনেকটা পিছনে চলে যায়। ইয়াঙ্গুলের নাক একদম ফাটে গেছে এবং তবুও সে কাঁপতে কাঁপতে জিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি জিয়ন? জিয়ন তার মোটা পেটের উপর একটা পা রাখে এবং ইসমাইল দিয়ে বলে অবশেষে তুমি আমাকে চিনা পাইছো তাইলে, এবং ইয়াঙ্গুলে দেখায় এবং বলে হ্যাঁ আমি সত্যি ফেরত আসছি। তবে একটু পরে জিয়ন তার নাকের মধ্যে দিয়ে দেয় এবং বলে তোমার ওয়েপেন থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে কেন? আঙ্গুল বলতেছে তার বডি এত জলদি রিকভার হয়ে গেছে এটা তো কোনো হিলারের পক্ষে সম্ভব না, আর আমরা তো জানি জিয়নের কাছে সুপার রিজেনারেশন অ্যাবিলিটি আছে। আর এরপরেই সেখানে কয়েকটা নোটিফিকেশন চলে আসে, যেখানে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন ছিল যে আপনার 13তম সেন্স আনলক হয়ে গেছে। তার মুখে হাত দিয়ে একটা ইসমাইলের সাথে বলে ও আমি তো অনেক স্ট্রং হলাম, আমাকে অনেকটা ধন্যবাদ এর জন্য, কিন্তু এখন আমি ছোট্ট একটা কাজ করতে যাই। এই বলে ইয়াঙ্গুলের উপর একটা প্রেসার দেয় এবং ইয়াঙ্গুল জিওনকে থামতে বলে। জিওনের কাছে আবার দুইটা নোটিফিকেশন আসে, যেখানে একটা নোটিফিকেশনে বলা হয়েছিল রিভাইন গড লিজিয়নের বর্তমান অবস্থা থেকে অনেকটা অবাক হয়ে গেছে এবং সে ইয়াঙ্গুলের উপর অনেকটা রাগে যাচ্ছে যে লিজিয়ন কেন এখনো মরে নাই। রিভাইন গড তো বলতেছে যে এটা লিজিয়নের পক্ষে বেঁচে থাকা এটা অসম্ভব, এবং ডিভাইন গড এখান থেকে ডিসেভার হয়ে যাচ্ছে। আর আমরা দেখি যে এটা ইয়াঙ্গুল সামনের থেকে দেখে, ইয়াঙ্গুল এটা থেকে আরো ভয় পেয়ে যায় এবং আতঙ্কের সাথে বলে এই ডিভাইন গড আবার কই চলে গেল এখন আমাকে ছাড়ে। জিওন একটা স্মাইল দেয় আর বলে আমার মনে হয় সে এখান থেকে চলে গেছে, কারণ সে জানে যে তার ভালো কোথায় হবে। জিওন একটা ডেঞ্জারাস স্মাইল দেয় আর বলে আমি এখন এমন একটা কাজ করবো যে তোমাকে সেই ব্যথা শেখাবো যে জায়গায় আমি পেয়েছিলাম সেখানে আটকে থাকার পর। আর এরপরে সেখানে শুধুমাত্র ইয়াং উইলে চিল্লানোর আওয়াজ পাওয়া যায় এবং কিছুক্ষণ পরে সিন শিফটে হয়ে যায়, যেখানে হিউগো কয়টা লোক সহ সেখানে আসে এবং সেখানে থেকে একজন জিমিনির মেম্বার বলে এখানে অবশ্যই কি হয়েছিল, আর পাশ থেকে হিউগো সেটা দেখতেছিল। আর আমরা দেখি যে সেখানে রেড কালারের অনেকগুলো ক্লাইমেটি মনস্টার পড়েছিল এবং যেটা দেখে সেখানকার সবাই অনেকটা অবাক হয়ে গেছিল। তবে হিউগোকে তেমন বেশি অবাক হচ্ছিল না, কারণ সে বুঝে গেছে যে এই সমস্ত কিছু কার। সে তার চোখের মধ্যে পাওয়ার রিলিজ করে এবং বলে যে এই এনার্জিটা তো ইয়াং উইলের। এরপর সে ইয়াং উইলকে মনে মনে খুঁজে এবং হিউগো তার মাথার মধ্যে হাত দেয় এবং বলে এটা সত্যি জি জনের কাজ হবে মনে হয়, এবং সেখানে থাকার গার্ড গুলো বলতে থাকে এখানে কোনো কিছু সমস্যা হয়েছে নাকি। আরেকজন বলে যে আমি অবশ্যই এখানে ইয়াং উইলের এনার্জি ফিল করতে পারছি, কিন্তু তার এনার্জি লেভেলে অনেকটা উইক বর্তমান সময়ে, এখানে তার সাথে কি হয়েছিল। এবং ঠিক এরপরে সেখানে থাকা একজন গার্ড কিছু একটা নোটিস করে হিউগো তার অ্যাকশন পজিশনে নেন এবং বলে তোমরা কি একটু সময় পিছনের দিক থাকবা। সেই গার্ড গুলো বুঝতে পারতেছিল না সেখানে হঠাৎ কি হলো, কিন্তু সেকের পরে দেখে যায় সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়ে যায়। আর হিউগো তখন পর্যন্ত সেখানে আকাশের মধ্যে উঠতেছিল। এরপর হিউগো সে তার পাওয়ার রিলিজ বের করে দেয় এবং গ্রাউন্ডের মধ্যে নামে আসে আর বলে যে এটা লিজিয়নে হবে সত্যি আমি জানি। তো আমরা দেখি যে ঠিক হিউগোর সামনে ইয়াং উইল এর ডেড বডি পড়ে আছে এবং তার উপর একটা নোটও ছাড়া আছে, কিন্তু সেই নোটের মধ্যে কি লেখা আছে তা আমি এখন বলতে পারতেছি না। আর ঠিক এরপরে অ্যাকশন সিন বাদ দিয়ে একটা নর্মাল জায়গার মধ্যে সিন শিফট হয়ে যায়, যেখানে একটা বিল্ডিং এর ঠিক সামনের মধ্যে কেউ একজন হাঁটে যাচ্ছিল সুসারি বাজাতে বাজাতে। আর এটা ছিল আমাদের মেন ক্যারেক্টার জিওন, যে কিনা সামনের দিক যাচ্ছিল এবং সেই সময় একটা কুল ড্রেস পরে গেছিল। হিউগো বলে আচ্ছা তাহলে ইয়াং উইল এখানে সমস্ত ডিভাইন আর্টিফ্যাক্ট কে স্টোর করে রাখে দিয়েছে। এরপরে এই হাউসের স্টোর হাউসের ভিতরে দেখায় যেখানে কেউ একজন ছবি তুলতেছিল সামনে একটা স্টিকে, এবং এর ভিতরে আমাদের মোটু ভাইয়ের একটা গোল্ডেন মূর্তিও ছিল। সম্ভবত এটা একটা মিউজিয়াম করা হয়েছিল, যার কারণে সেখানে অনেক লোকও ঘুরতে আসছিল এবং এই জায়গায় আমাদের জিওনও আসছিল। এখানে হাঁটতেছিল এবং বলতেছিল আমি আমার ডিভাইন আর্টিফ্যাক্ট কে সেন্স করতে পারতেছি না এই জায়গায়। সামনের দিক দেখা এবং বলে যে এখানে যতগুলো আর্টিফ্যাক্ট আছে সেই সমস্ত কিছু ফেক। কিছু কিছু আর্টিফ্যাক্ট আমার বাসা থেকে নেওয়া হয়েছে ঠিক সেরকম দেখাচ্ছে, কিন্তু এই সমস্ত কিছু ফেক। কিন্তু ঠিক এরপরে জিওন কিছু একটা নোটিস করে, এখানে বলা হয়েছিল একটা টুথপিক যেটা লিজিয়ন ইউজ করতো। জিওন অনেকটা উৎসাহিত হয়ে যায় এবং বলে আমি অবশ্যই তোমাকে খুঁজে পেয়ে গেছি আমার প্রিসিয়াস বেবি। এবং এরপরে সেখানে কাজ ভাঙ্গার আওয়াজ পাওয়া যায় এবং সেখানে সমস্ত লোক একটু জন্য অবাক হয়ে যায় কি হলো সেখানে। ঠিক এরপরে ইমার্জেন্সি সিগন্যাল বাজে, এখানে বডিগার্ড গুলো চারদিকে ছড়ে যায় এবং বলে যে একটা চোরের দেখা পাইছে, তাড়াতাড়ি সবাই এখান থেকে চারপাশে এরিয়াকে ঘিরে ফেলো। আমরা দেখতে পাই যে লিজন সে তার টুথপিকটি নিয়ে নিছে, আর আমরা দেখি যে ঠিক এক সেকেন্ডের মধ্যে সেখানে হাজারো গার্ড চলে আসছে যে কিনা লিজিয়নকে ঘিরে ফেলছে। এবং সেখানে একজন বলে তোমার হাত উপরে করো এবং যে আইটেমটা তুমি নিয়েছো সেটা এখানে রেখে দাও এবং আমাদের কাছে সারেন্ডার করে দাও। লিজন তাদের দিকে একটা নর্মাল লুকে তাকায়, এরপর তার গ্রিন ওয়াটার ইউজ করে এবং বলে আমি যদি না করি তাহলে কি করবা। এরপর সে তার টুথপিকটিকে রাখে না এবং এখানকার শাখার সমস্ত গার্ডগুলোর মাঝখান দিয়ে এমন ভাবে চলে যায় সেই গার্ডগুলো টেরও পায় না। লিজন বলে আমি আমার নিজের জিনিসে নিচ্ছি, তাদের এখানে চুরির কি আছে। এবং সেখানে পিছন থেকে লোকজন চিল্লা হালার আওয়াজ পাওয়া যায়। লিজন বলে তোমার সাথে দেখা করে আবার অনেক ভালো লাগলো। এবং আমরা দেখি যে ঠিক তার হাতের মধ্যে তার প্রিসিয়াস বেবি চলে আসছে, মানে সেটা কোনো টুথপিক ছিল না, সেটা একটা ডিভাইন আর্টিফ্যাক্ট ছিল। এবং এর সাথে কয়েকটা নোটিফিকেশন চলে আসে জিওনের কাছে। জিওনের কাছে এই সময় অনেকগুলো নোটিফিকেশন চলে আসে এবং সেখানকার টুথপিক থেকে যে বেবিটি আসছিল সে জিওনের কাছে চলে যায়। জিওন তার বেবিকে বলে চলো এখন আবার শুরু করা যাক। জিওন হাঁটে যাচ্ছিল, কিন্তু তখন পাশে থাকা একটা দরজার উপর তার নজর পড়ে যায়। জিওনের কাছে ওই সময় একটা নোটিফিকেশন চলে আসে, এই দরজার ভিতর থেকে
একটা স্ট্রং আর্টিফেক্টের স্মেল পাওয়া যাচ্ছে। এরপরে জিওন একটা ডেভিল স্মেল দেয় এবং বলে আচ্ছা তাহলে সেই সমস্ত কিছু এখন আমার হবে। এবং সেখানটা দেখার পর তার যে পেটটি ছিল সেটিও অনেকটা অবাক হয়ে যায়। ঠিক সেখানকার দরজাটি খুলে ভিতরে ঢুকে যায় এবং এরপর আবার একটা সিন শিফট হয়ে যায় হিউগোর কাছে, যেখানে হিউগো বলে আমি অবশ্যই দেরি করে ফেলছি। আর হিউগো ঠিক সামনের অবস্থা দেখা পাচ্ছি আমরা, সেখানে বলতেছে যে সে দেরি করে ফেলছে, কারণ সেখানে থেকে মিউজিয়ামের মধ্যে আগুন লেগে গেছে এবং সেখান থেকে লোকজন পালাচ্ছে। হিউগো বলে জিওন আর কত কি করবা এসব, এগুলো থামতে পারো না তুমি? আর আমরা দেখি যে জিওন সেখানকার মিউজিয়ামটি একদম খালি করে দিছে আর বলে এখন আমার খিদা লাগছে কিছু। আর এরপরে হিউগো চলে আসে এবং বলে জিওন, হিউগো বলে আরে তাকেশু তুমি এখানে কি করতেছো? কান্না করতে থাকে এবং বলে জিওন, এই বলে সামনের দিক দৌড় দেয়। জিওন বলে তোর মতো বন্ধু কই থেকে পাওয়া যায়, আমি এত ওরা চেঞ্জ হয়েছি তবু আমাকে দাঁড়াতে পারলি, কিন্তু সে তো জিওন বলতে বলতে পিছনের দিক পার হয়ে যায় তাকে, এবং পিছনে থাকা একটু ওল্ড টাইপের একজন পাঁচজনকে ধরে নেয় এবং বলে জিওন তুমি কিভাবে আসলা, কেমনে আসলে, কি করলা বলো আমাকে, এরকম অনেক কিছু বলতে থাকে একের পর এক। আর জিওন তার দিক পিছনের দিক ঘুরে দেখে, এই জিনিসটা লক্ষ্য করার পর তো জিওন অনেকটা রাগে যায়। এরপর জিওন ডাইরেক্ট হিউগোকে একটা হেডশট মারে দেয় এবং বলে খানগির বলে তাহলে আমি দিক আছি, নিজের বন্ধুকেও চিনা পাস না, এমন ফ্রেন্ড একজন নিজের বেস্ট ফ্রেন্ডকেও চিন্তা পাস না, এগুলো কি বলতে দিস? হিউগো নিচের দিক পড়ে আছে এবং সে নিজেকে সামলায় বলে আচ্ছা জিওনের ডিভাইন আর্টিফ্যাক্টের স্মেল পাওয়া যাচ্ছে এবং সেই পেটটাও তার কাঁধের মধ্যে আছে। আর এরপরে জিওন বলে ওঠে তোর মনে হয় মাথার চুল উঠার বয়স হয়ে গেছে, যার কারণে তুই এটাও চিনা পাসনি। হিউগো সামনের দিক দেখে এবং জিওন বলে তাকে জিওনকে একবারে গড়ে জড়িয়ে ধরে। হিউগো একদম ছোট বাচ্চার মতো কান্না করতেছে এবং বলে তুমি অবশ্যই বাঁচে আছো, কিভাবে আছো? কিন্তু তখন জিওন হিউগোর পেটের উপর একটা পাঁচ মারে দেয়। জিওন বলে আমাকে তোর মতো গিয়ে পাইছিস নাকি যে আমাকে জোরে ধরতেছিস? হিউগো তার পেটের মধ্যে হাত দেয় এবং বলে তুমি সত্যিই জিওন। তখন জিওনের কাছে আর একটা নোটিফিকেশন চলে আসে যে ডিভাইন গড অ্যাপোলো এখানে অ্যাপেয়ার হয়ে যাচ্ছে। জিওন সে নোটিফিকেশনের দিক দেখে এবং বলে কি? আমরা দেখি যে সেখানে হিউগো যে ডিভাইন গডটি ছিল সেটি চলে আসে। সেই ডিভাইন গডের চোখগুলো বন্ধ ছিল এবং আস্তে আস্তে খুলে এবং সেই ডিভাইন গডের চোখ একদম ইয়েলো কালারের লাইট ছিল, চারপাশের জায়গায় ইয়েলো কালারের হয়ে গেছে এবং হিউগো ও জিওন তার দিকে অনেক অবাকের সাথে দেখতেছিল এবং সেই ডিভাইন গড তার ইয়েলো কালারের যে অরা ছিল চারদিকে ছড়িয়ে দিয়েছিল এবং এটা দেখে হিউগো মনে মনে ভাবতেছিল যে সে এখন এখানে কি করার জন্য অ্যাপেয়ার হইলো। এখানে অ্যাপেয়ার হওয়ার পর ডিভাইন গড তার মুখের মধ্যে হাত দেয় এবং জিওন ও হিউগো সেখানে চুপচাপ দাঁড়াইছিল এবং জিওনের সামনে একটা নোটিফিকেশন চলে আসে যে এই অ্যাপোলো গড জানতে চায় যে জিওন কিভাবে সার্ভাইভ করলো। এরপরে ডিভাইন গড চলে আসে এবং হিউগোর কানে বলে কি সত্যিই জিওন নাকি রে? হিউগো বলে হ্যাঁ। আর এরপরে একটা নোটিফিকেশন চলে আসে জিওনের সামনে যেখানে অ্যাপোলো গড চাচ্ছিল জিওনের উপর একটা অ্যারো শুট করতে, ফ্লেম অ্যারো। এই জিনিসটা দেখার পর জিওন অনেকটা রাগে যায়। জিওন অনেকটা রাগের সাথে বলে এই মাদারবোর্ড কি করতে যাচ্ছে এবং হিউগো তার থামে না এবং বলে যে জিওন এটা কিছু করবে না, ঠিক আছে। আর আমরা দেখি যে অ্যাপোলো গড জিওনের দিক এক চ্যালেঞ্জিং লুক দিচ্ছিল। এরপরে জিওন বলে যে তোমাকে আমাকে পরবর্তীতে সব শোধ করে দিতে হবে। এরপরে হিউগো মনে করতে থাকে যে জিওন তাকে বলছিল আমি তোমাকে মারে ফেলবো সেই কোলের মধ্যে, এবং এটা জানার পর হিউগো অনেকটা অবাক হয়ে যায়। বলে কারণ আমি যখন আমার বাসার মধ্যে ছিলাম না সেটা ওর মধ্যে ছিলাম, তখন আমার বাসাটি বিক্রি করে দেওয়া হয়েছে এবং আমার যে উইল ছিল সেটাও ফরগেট হয়ে গেছে এবং আমার সমস্ত ডিভাইন আর্টিফ্যাক্ট মিসিং হয়ে গেছে। জিওন একটা ডেভিলের মতো তার হিউগো দিতে থাকে এবং হিউগো সেখানে চুপচাপ দাঁড়ায় থাকে। এরপর জিওন অনেকটা রাগের সাথে বলে আমি এখন এর এক এক করে হিসাব নিব তোমার কাছে। এরপরে হিউগোর মাইর খাওয়ার আওয়াজ পাই আমরা। হিউগো এই সময় কান্না করে আবার হাসে, বলে যে তুমি সত্যি জিওন ফেরত চলে আসছো, এটার জন্য আমি খুশি। তখন তাদের কানের মধ্যে আওয়াজ আসে যে আমি তাকে খুঁজে পেয়ে গেছি, এই সেই ছিল যে কিনা ডিভাইন আর্টিফ্যাক্ট সবগুলো চুরি করে নিয়ে গেছে এবং তাদের সামনে কিছু গার্ড চলে আসে। জিওন বলে যখন আমার এই আর্টিফ্যাক্ট গুলো তোমরা নিয়েছিল তখন এটাই ভাবা চিন্তা করেছিল এবং জি হিউগো তাদের দিকে তাকা এবং বলে এখন কি হচ্ছে এই সময়। জিওন তার পাশে থাকা আর্টিফ্যাক্ট গুলোর দিক দেখে এবং বলে যে এই সমস্ত কিছু তো আমারে, আমি নিজের জিনিস নিয়েছি, তাদের চুরি করা কি আছে? এটা দেখে হিউগো অনেকটা অবাক হয়ে যায় এবং বলে এই সমস্ত কিছু তো বর্তমান ইয়াং উইল নিয়ে নিয়েছিল তাই না? জিওন বলে আমার জিনিস আমি নিয়েছি, তাদের কার কি? হিউগো বলে যে এই সমস্ত কিছু তোর দ্বারা সম্ভব। জিওন তার মাথার মধ্যে হাত দেয় এবং হাসতে থাকে। একটা গার্ড বলে যে টিম লিডার এখন আমাদের কি করা উচিত? সেই টিম লিডারটি বলে তাকে ধরা আমাদের সাধ্যের বাইরে, আমাদেরকে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে তার পাওয়ারের সাথে অ্যাডজাস্ট করা যায়। আমরা তখন দেখি যে সেখানকার গার্ডটি ভয় পায় এবং বলে আপনি এটা বলেন না। তখন দেখি যে পিছন থেকে কোন একটা প্রেশার আসে, যেটা দেখার পর হিউগো পিছনের দিক ভয়ে তাকায় এবং বলে এটা কি ছিল? আর আমরা দেখি যে সেখানে যে মিউজিয়ামটি ছিল সেটা উপর থেকে কিছু একটা উড়ে উড়ে আসতেছিল এবং সেখানকার টিম লিডার বললে অবশ্যই সে চলে আসছে এবং সেখানে আসার পরেই একটা গ্রাউন্ডের মধ্যে একটা পাঞ্জা চলে আসে কোন ইমেইলে। সেখানে অনেক বড় একটা মনস্টার চলে আসে, যেখানে জিওনের কাছে একটা নোটিফিকেশন আসে যে এখানকার হাউস হোল্ড গড অ্যাপেয়ার হয়ে গেছে এবং সে এখানকার ডিভাইন আর্টিফ্যাক্ট চুরি হওয়ার কারণে আপনাকে শাস্তি দিয়ে যাচ্ছে। এই হাউস হোল্ড গড জিওন ও হিউগোর সামনে চলে আসে এবং অনেক জোরে একটা রোল করে, যেটা দেখে হিউগো ভয় পেয়ে যায়। হিউগো উপরের দিক দেখে এবং বলে যে হাউস হোল্ড গড এই এরিয়ার মধ্যে প্রোটেক্ট করতেছিল, জিওন তুমি তোমার সমস্ত আর্টিফ্যাক্ট গুলো তাদেরকে দিয়ে দাও। হিউগো একটা স্মাইল দেয় এবং বলে তাকাশো তুমি এখনো ছোট আছো, সমস্ত জিনিস আমি বলে দিচ্ছি আমার মানে আমার। এরপর জিওন তার পাশে থাকা পেটটিকে বলে লাইম শট। আর ঠিক তখনই দেখি যে সেই লাইম চোখ গুলো হতে থাকে এবং তার চোখের মধ্যে আলাদা টাইপের অনেকগুলো ওয়েপেন আসতে থাকে এবং ঠিক যেই সময় শর্ট আর ছবি চলে আসে চার চোখের মধ্যে তখন সেটি গ্লো হতে থাকে এবং প্রিন্টিং মেশিনের মতো ঠিক তার মুখ থেকে একটা শট বের হতে থাকে। সেই শটটা হাতের মধ্যে নিয়ে নেয় এবং একটা স্মাইল দেয় এবং এক ঝটকার মধ্যে সামনের দিক বের করে নেয় একটা স্টাইলের সাথে। জিওন সেই শটটাকে হাতে নিয়ে মনে করে যে সে অনেকদিন আগে এই শটটা ইউজ করছিলাম, আগের কথা মনে পড়ে গেল। বলে তোমার আসল পাওয়ারকে এখন এদেরকে দেখে দাও। জিওন এই সময় যে পরিমাণে পাওয়ার রিলিজ করতেছিল যেটাকে ব্লক করার জন্য হিউগো অনেকটা সামলার মুখে পড়তেছিল। আর আমরা দেখি যে সেখানে অনেক বড় একটা শট হয়ে যায় এবং সেটা
যেটা গ্রাউন্ডের উপর আসে পড়ে। জীবনের সেই ছোট ছোট অনেক বড় শটে পরিণত হয়ে যায় এবং জীবন বলে অবশেষে ফাইটের জন্য আমি এখন প্রস্তুত। এই সিটটিকে দেখে অনেক চিন্তা পারবা সেটি এপিসোড 1 এ সে ডিমন টাওয়ারে যাওয়ার আগে এটি ব্যবহার করছিল জন। এই শটের ব্যাপারে ডিটেল ভাবে অনেকগুলো নোটিফিকেশন আছে যেগুলো চাইলে তোমরা পড়ে দেখতে পারো। জীবনের সামনে দুইটা নোটিফিকেশন চলে আসে যেখানে বলা হয়েছিল যে আপনার 13তম সেন্স অ্যাকাউন্ট করা হয়েছে, যার কারণে আপনি আপনার অপোনেন্টের দুর্বল পয়েন্ট বা উইক পয়েন্ট দেখা পাবেন এবং দ্য পাথ অফ ডেথ আপনার সামনে ভিজিবল হয়ে যাচ্ছে। যেটা দেখার পর জীবন অনেকটা খুশি হয়ে যায়। জীবন সেই ফসল গডের দিক তাকায় এবং বলে আমি সেখানকার সমস্ত উইক পয়েন্ট গুলো দেখা পাচ্ছি। এরপরে জীবন একটা জাম করে দেয় সামনের দিকে উপরে আর বলে যে অবশ্যই এখন শুরু করা যাক। এমন হিউগো পিছন থেকে এটা দেখে এবং আমাদেরকে বলে যে এটা জীবনের স্টাইল যে সে প্রথমে অ্যাটাক করবে তার। হিউগো একটা স্মাইল দেয় এবং বলে এটা জীবনের স্টাইল আমি জানি এবং এটা জীবন প্রত্যেকবার এরকমই করে। তখন সেই মনস্টারটি জীবনের উপর একটা পাঞ্জা মারে দেয় যেটা দেখে হিউগো অনেকটা অবাক হয়ে যায়। কিন্তু একটু পরে দেখা যায় সেই মনস্টারটির পাটি কাঁপা শুরু হয়ে যায় আস্তে আস্তে। এক হাত দিয়ে সেই পাটি উপরের দিক তুলে ধরে এবং বলে যে এই মোটা হাতির এখন কি করব আমি। আর ঠিক এরপর একটা ডেভিল টাইপ স্মাইল দেয় এবং বলে যে এবার আমার পালা। এতক্ষণ এই জিনিসটা বুঝে ওঠার পরে হাউস হোল্ড গোডেরও অবস্থা খারাপ হয়ে গেছে একদম। সেই হাউস হোল্ড গোডের কিছু বুঝে ওঠার আগেই তার একটি পা উপরের দিক উঠে যায় এবং জীবন একদম সামনের দিক চলে আসে। সেই হাউস হোল্ড গোড এটা জানার পর আবার একটা জোরে রোড দেয়। জীবনের কাছে একটা ওয়ার্নিং মেসেজ চলে আসে যে এই বীজটি তার সব থেকে ডেঞ্জারাস অ্যাটাকটি লঞ্চ করতে যাচ্ছে। এটা জীবন অনেক ইজিলির সাথে দেখে। এরপরে সেই মনস্টারটি আবার আরেকটি রোড মারে এবং আরেকটি নোটিফিকেশন আসে। সেই মনস্টারটি এখন তার অরা রিলিজ করতেছিল একদম জীবন সামনে দাঁড়িয়েছিল। জীবন বলে আমি এখন তোমার স্টাইলে তোমাকে হারাবো। এই বলে জীবন আকাশের উপর একটা জাম করে দেয়। এরপর জীবন বলে আমি শুধুমাত্র একটা হিটে করবো এখন, দেখি তুমি টিকতে পারো কিনা। এরপর জীবন অনেক স্পিডের সাথে তার তলোয়ারটিকে একটা সুইম করে এবং এটা থেকে একটা এনার্জি ফ্লো সামনের দিক যায় এবং এই এনার্জি ফ্লোটা একবার মনস্টারটিকে লাগে এবং সেই মনস্টারটি পড়ে যায় নিচের দিকে। এই সেলেস্টি মনস্টারটিকে লাগার পর মনস্টারটি এটা ইউজ করতে পারে না এবং এই অ্যাটাকটি সম্পূর্ণভাবে তাকে লাগে যায় এবং এই সেলেস্টের পাওয়ার অনেক বেশি বাড়ে যায়। এটা দেখার পর সেখানকার ডিভাইন কার্ডের যে লিডার ছিল সে অনেকটা অবাক হয়ে যায় এবং হিউগো ওই পাওয়ারটা দেখা অবাক হয়ে যায় এবং জীবন আসার নিচের দিক ল্যান্ড করে এবং সেখানে থাকা রাস্তার এসে সেই মিউজিয়ামটি ছিল ডিভাইন আর্টিফেক্টের, সেই মিউজিয়ামটি একবারে গুঁড়া হয়ে যায়। হিউগো তার মুখের মধ্যে হাত দেয় এবং তার মনের মধ্যে একটা চিন্তিত ভাব ছিল এবং বলতেছে এই পাওয়ারটা তো একবারে অসাধারণ। আমি আগেও দেখছিলাম জীবনকে অনেকটা স্ট্রং, কিন্তু এত বেশি স্ট্রং আগে কখনো দেখি নাই। এবং আমরা দেখি যে জীবন সেখানে দাঁড়িয়ে আছে এবং তার অরা রিলিজ করতে এবং মনস্টারটি পড়ে আছে এবং পিছনে মিউজিয়ামটি থেকে ধোঁয়া বাইর হচ্ছে। জীবনের কাছে দুইটা নোটিফিকেশন চলে আসে যে আপনি হাউস হোল্ড গডকে ডিফেট করে ফেলছেন, তার কারণে আপনার যে জুডিকাল এক্সপিরিয়েন্স পয়েন্ট আছে সেটা বৃদ্ধি করা হচ্ছে। এই সময় এই জিনিসটা বুঝে উঠতে পারে না যে এই এক্সপিরিয়েন্স পয়েন্ট আবার কিভাবে বাড়তেছে। এরপরে জীবনে 5 থেকে আরেকটা নোটিফিকেশন চলে আসে যে আপনি যদি চান তাহলে এই হাউস হোল্ড গডকে আপনার নিজের রাইট হিসেবে তৈরি করতে পারেন। তখন বলে আমার কাছে যদি এই এবিলিটি থেকে হাউস হোল্ড গডকে আমি কন্ট্রোল করতে পারি তাহলে সেই 12 গডের বিপক্ষে ফাইটে আমার অনেকটা সাহায্য হবে। এই বলে সেই হাউস হোল্ড গডের দিক কাছে আগায় যায় এবং সেই হাউস হোল্ড গডের উপর তার হাতটি রাখে এবং জীবন তার অরা রিলিজ করতে থাকে। আমরা দেখি যে সেই হাউস হোল্ড গডের ডানাও বের হয়ে আসে। এরপর জীবনের কাছে আরেকটা নোটিফিকেশন আসে যে আপনি সাকসেসফুলি হাউস হোল্ড গডের ওনার হয়ে গেছেন এবং জীবনের ঠিক সামনে সেই হাউস হোল্ড গডটি একটা জিবা বাইর করে দাঁড়িয়েছিল। এবং আরেকটা নোটিফিকেশন যেখানে বলা হয় যে হাউস হোল্ড গড তার মালিকের প্রত্যেকটি অর্ডার মানার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং জীবন সেটিকে হাতের মধ্যে ধরে নেন। বলে এই জিনিসটা অনেকটা কাজের হবে কারণ আমি আমার সমস্ত ট্রেজার এখানে স্টোর করে রাখতে পারবো। এবং এটা পিছন থেকে হিউগো দেখতেছিল এবং মনস্টারটার চেহারার মধ্যে একটা টেনশনের ছায়া দেখা যাচ্ছিল। জীবনের হাউস হোল্ড গডকে তার হাতে নিয়ে খেলা শুরু করে দেয় এবং এটা পাশ থেকে হিউগো দেখতেছিল এবং মনে মনে ভাবতেছিল যে এই তার দ্বারা এই সমস্ত কিছু সম্ভব আমি জানি। তখন আর একটা নোটিফিকেশন চলে আসে যে আপনার উচিত এই হাউস হোল্ড গডের একটা নাম রাখা, যেটা দেখার পর জীবন বলে কি নাম, এবং হিউগো এটা পিছন থেকে দেখে। তোমার কি মনে হয় জীবন এটার নাম কি রাখবে? জীবন একটা ডেঞ্জারাস টাইপের স্মাইল দেয় এবং বলে যে পিগি ব্যাংক।